নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। তো নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান শিক্ষার্থী যারা দশম শ্রেণীতে আছো তোমরা তারাও এটা ফলো করবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আসি কাজ আমাদের পাঠে চলে আসি। এই পাঠটা শিক্ষাফল হচ্ছে কি, এই পাঠের শিক্ষার্থীরা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে, উপশক্তি স্তরের মৌলসমূহকে বিন্যাস করবে। এই দুইটি কাজ তোমরা করতে পারবা। আমরা আসি 3.7 নম্বর পাঠে, তৃতীয় অধ্যায় পদার্থ গঠন। এখানে 3.7 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। এক্ষেত্রে দেখা যায় কি, আমরা অষ্টম শ্রেণীতে তোমাদেরকে এ সম্বন্ধে বেশ কিছু ধারণা দিয়েছিলাম যে শক্তি স্তর কিভাবে ইলেকট্রন সমূহ বিন্যস্ত থাকে। প্রথম আমরা ওখানে দেখাচ্ছিলাম কি, 4টি শক্তি স্তর দেখাচ্ছিলাম, এল কে এম এন। প্রথম প্রধান শক্তি স্তর 2টি ইলেকট্রন থাকবে। দ্বিতীয় প্রধান শক্তি স্তর এরপরে 32টি। এভাবে আমাদের ইলেকট্রন সমূহ বিন্যস্ত থাকে। তাহলে দেখো এইটার জন্য একটা সূত্র 2n²। কেমন? n এর মান 1 হলে আমাদের l = কত হবে? 2। n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন হবে? 8টি। n এর মান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কয়টি হবে? 18টি। n এর মান 4 হলে চতুর্থ প্রধান শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 32টি। যেমন 4 বসালাম, 4 4 16, 16কে 2 দিয়ে গুণ করলে 32। ঠিক আছে, তাহলে আমরা এটা জেনে নিলাম। এখন দেখ, তোমাদের বইতে এরকম একটা চার্ট আছে, সম্ভবত পৃষ্ঠা 46। হ্যাঁ, 46 পৃষ্ঠা তোমাদের বইতে এরকম একটা চার্ট আছে। চার্টটা তোমরা একটু ফলো করো। পারমাণবিক সংখ্যা অনুযায়ী পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা মৌলের একই। যেহেতু মৌলের ইলেকট্রন বিন্যাস লিখছি, এখানে লিখলাম কি পারমাণবিক সংখ্যা একই। তো এই পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1, এটি প্রথম প্রধান শক্তি স্তরে থাকবে। তাদের 2টি হিলিয়ামের এটি থাকবে প্রধান শক্তি স্তরে, 3টি লিথিয়ামের এটি 2টি প্রথম শক্তি স্তরে, 1টি দ্বিতীয় শক্তি স্তরে থাকবে। এবার যদি আমরা সিরিয়ালে আসি, অক্সিজেনে কয়টি? দ্বিতীয় শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 6টি থাকবে। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 6টি থাকবে। এভাবে আমরা আর্গনে আসলে কি হবে? প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি থাকবে। যখন আমরা পটাশিয়ামে আসি কি হবে? তৃতীয় শক্তি স্তর পর্যন্ত 8টি থেকে চতুর্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন চলে যাবে। কেমন? কেন চলে যায়? আমরা তৃতীয় শক্তি স্তর বলছি কয়টি? 18টি থাকতে পারবে, কিন্তু এখানে 8টি পরে এখানে চলে গেলে কেন, সেটা আমরা দেখব। এরপরে ক্যালসিয়াম এর চতুর্থ প্রধান শক্তি স্তর। ক্রোমিয়াম হলো কি 4 নম্বর প্রধান শক্তি স্তরে 1টি ইলেকট্রন থেকে 13টি আসলো কি 3 নম্বর প্রধান শক্তি স্তরে। এখন ম্যাঙ্গানিজ আবার একই আগের মতোই, 4 নম্বর প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন থেকে তার আগের শক্তি স্তরে 13টি ইলেকট্রন থাকবে। তাহলে এই যে এই ব্যতিক্রম, এগুলো কেন ব্যতিক্রম হলো? এই ব্যতিক্রমগুলো জানার জন্য আমাদের উপশক্তি স্তর ধারণাটা এসেছে এখান থেকে। শক্তি স্তর কিরকম? উপশক্তি স্তর আমাদের 4টি, ওখানে SPDF। তাহলে এস থাকবে আমাদের 2টি ইলেকট্রন, পিতে থাকবে 6টি ইলেকট্রন, দ্বিতে থাকবে 10টি ইলেকট্রন, এবং অ্যাপে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে। ঠিক আছে, আর এখানে এগুলো আমাদের এগুলো কীভাবে সাজানো আমরা দেখব। আমাদের n = 1 হলে আমাদের i = 1 0 হবে, তখন অরবিটাল সংখ্যা হবে কয়টি? 1টি। i আমরা এখানে লিখলাম শক্তি স্তর অনুযায়ী i এর মান, i একটাই, মানে যে ধরে নিলাম, বলছিলাম কি শক্তি স্তরগুলোকে আবার উপশক্তি স্তর বিভক্ত থাকে, এবং এই i দ্বারা চিহ্নিত করা শক্তি স্তরকে উপশক্তি স্তর বিভক্ত করা হয়। প্রধান শক্তি স্তর যেগুলো আছে a l মানে এগুলোকে কিছু উপশক্তি স্তর ভাগ করা হয়, আর তাকে চিহ্নিত করা কি দ্বারা? i দ্বারা। i এর মান 0 থেকে 4 পর্যন্ত লেখা হয়ে থাকে, সাধারণত 0 থেকে লেখা হয়। তাহলে আমরা দেখি 0 থেকে লিখলে প্রধান শক্তি স্তর হবে কয়টি? 1টি, তখন S হবে।
1s, I মান 1 হলে I equal to 0, শক্তি স্থির উপশক্তি 1s, n 2 হলে I equal to 1 0 1, দুইটি হবে কেমন। I equal to তাহলে কত 0 1 দুইটি অরবিটাল, এখানে উপশক্তি স্থির কত হবে 2p, n equal to 3 হলে I equal 0 1 2, তাহলে 3s 3p 3d, n equal to 4 হলে I 0 1 2 3, তাহলে কত 3s 4s 4p 4d 4f কেমন। তাহলে এভাবে n equal to 5 হলে আমাদের কত হবে, পর সাধারণত লাগে না, আমরা 4 দিয়ে আমরা এগুলো সাধারণত সবগুলো মেকআপ করতে পারি। আচ্ছা আমরা এরপর আসি শক্তি স্তর অনুযায়ী ইলেকট্রন সমূহের বিন্যাস। আমরা দেখি শক্তি স্তর অনুযায়ী ইলেকট্রন সমূহের বিন্যাস আমরা একটু দেখে নিই। যেমন দেখো, আমরা যদি প্রথম শক্তি স্তরে n equal to 1 এর শক্তি স্তর অনুযায়ী I এর মান হবে এখানে 0, এই যে আমাদের এখানে I এর মান 0 কেমন, I এর মান 0 হবে। তাহলে আমরা এখান থেকে দেখো তো আমরা এই এখানে কি করতে পারি, আমরা n equal to 1 হলে শক্তি স্তর অনুযায়ী I এর মান হবে, তোমাদের বইতে একটা চার্ট আছে, চার্টটা দেখো, I equal to কত হবে, I এর মান হবে 0 কেমন। তাহলে I এর মান 0 হলে তখন অরবিটালটির নাম কি হবে, অরবিটালটির নাম হবে s অরবিটাল, এটার নাম হবে কি s উপশক্তি স্তর অরবিটাল আর কি। তাহলে এটা প্রতি হবে কি 1s, এখানে 0 1s, তখন ইলেকট্রন সংখ্যা I এর মান 0, এখানে I এর মান 0 বসাও, তাহলে 2 একে 2, তাহলে মোট কয়টি হবে, দুইটি। এখন আমাদের যদি প্রধান শক্তি স্তর যদি 2 হয় তখন তাহলে I এর মান কত হবে 0 1, আমি এখানে একটু আগে এগুলো দেখেছিলাম কত, n equal to 2 হলে I এর মান কত হবে 0 1, তাহলে 0 1 বসাই, তখন তার অরবিটাল নাম কি হবে s এবং p, s এবং p, s এবং p, সেক্ষেত্রে আমাদের প্রতীক কি হবে 2s 2p, আর অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে, আমরা যদি হিসাব করি 0 বসালে এখানে হবে 2, 1 বসালে 2 এর 2, 2 এর 1 এর যোগ করে 3, 3 দিয়ে 2 দিয়ে গুণ করলে 6, তাহলে মোট ইলেকট্রন কয়টি হলো এই অরবিটালে 2 এবং 6 ইকুয়াল টু 8টি। তৃতীয় শক্তি স্তরে 0 1 2 s p d, তাহলে কয়টি হচ্ছে 3s, 3s কেন আমাদের তৃতীয় শক্তিতে 3s 3s 3p 3d, 3s 3p 3d, তাহলে কয়টি হচ্ছে এখানে ইলেকট্রন, আমরা যদি 0 বসাই দুইটি হবে, 1 বসালে 6টি হবে, 2 বসালে 2 2 4, 4 একে 5, 5 2 10, মোট ইলেকট্রন 16, 16 2 18টি। এখানে 0 1 2 3, তাহলে কত হচ্ছে s p d f, সেক্ষেত্রে আমাদের এগুলি কত হবে 4s 4p 4d 4f কেমন। আমরা লিখে নিই 4s 4p 4d 4f, এখানে কত হবে 2 6 8 2 6 10, 3 বছর কত 3 3 2 6 6 কে 7 7 গুণে 14, মোট ইলেকট্রন কয়টি 14 10 24, 24 6 30, 30 32টি, তাহলে
4 নম্বর শক্তি স্তর মোট ইলেকট্রন সংখ্যা আমাদের 32টি মিলে গেছে। উপশক্তি স্তর এখানে থাকতেছে 4টি, 4s 4p 4d 4f। কেমন? আচ্ছা, তাহলে আমাদের এইগুলো আমাদের উপশক্তি স্তর ধারণাটি, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস রীতি আমরা একটু দেখব। পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস রীতি তোমরা একটু দেখো। এখানে আমি একটা চিত্র আঁকছি, এই চিত্র তোমাদের বইতে আসছে, পৃষ্ঠা নাম্বার সম্ভবত 49। হ্যাঁ, 49 পৃষ্ঠা তোমাদের এই চিত্রটি আছে তোমাদের। দেখো, পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস রীতি দেখো। পরমাণুতে ইলেকট্রন সাধারণত প্রথমে কম শক্তি স্তর যেখানে সেখানে প্রবেশ করবে, তারপর বেশি শক্তি যেখানে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। কেমন? এখন পরমাণুতে তার শক্তি স্তর কম বা বেশ সেটা কেমনে বুঝবো? আমরা এখানে যদি হিসাব করি, দেখো এটা বোঝার জন্য একটা কাজ করতে হবে। এন এবং আই এর মান দুইটা যোগ করলে যেখানে এন এবং আই এর মান বেশি হবে সেটা হচ্ছে কি ওই শক্তি স্তর শক্তি বেশি, যেখানে এন প্লাস আই এর মান কম হবে সেটা হচ্ছে কম শক্তি স্তর। এখন যেমন দেখো এখানে আমরা 3 এবং 2 3d এবং 4s এই দুটোর মধ্যে 3d এবং 4s এই দুটোর মধ্যে হিসাব করি। 3d 4s কোনটাতে ইলেকট্রন আগে যাবে? এটাতে না এটাতে? 3d তে আগে যাবে না 4s এ আগে যাবে? কোনটাতে ইলেকট্রন আগে যাবে সেটা দেখার জন্য আমরা কাজ করতে হবে। 3d এর n এবং i এর মান যোগ করতে হবে। n প্লাস i ইকুয়াল n এর মান কত? 3 আর 3 প্লাস i এর মান কত? i মানটা হলো এখানে কত? 2 ইকুয়াল 5। আর এখানে n প্লাস i কত? 4s 4 প্লাস এখানে 0 ইকুয়াল 4। তাহলে কোন শক্তি স্তরের শক্তি বেশি, 3d না 4s এর? তাহলে দেখা যাচ্ছে কি 3d এর শক্তি বেশি, 4s এর শক্তি কম। সেক্ষেত্রে 4s এ ইলেকট্রন আগে যাবে, 3d তে ইলেকট্রন পরে যাবে। কিন্তু 3d কিন্তু উপশক্তি স্তর কিন্তু আগে আছে, আগে থাকার পরেও এখানে ইলেকট্রন পরে যাবে, কেননা তার শক্তি কম কিন্তু তার শক্তি বেশি, কিন্তু 4s এর শক্তি কম, তাই 4s ইলেকট্রন আগে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আশা করছি এটা। আর আমাদের এখানে একটা চার্ট আঁকা আছে, আমি আঁকছি, তোমাদের বইতে এই চার্টটা আছে। এই চার্টটা একটু লক্ষ্য করো। সবসময় ইলেকট্রন যাবে এই থেকে আসবে, আবার এই থেকে যাবে, এই থেকে যাবে, এই যে। তাহলে প্রথমে কোনটা 1s ইলেকট্রন আসবে, তাহলে 2s ইলেকট্রন যাবে, তারপর দেখো এখানে আসলো তিনগুলো শব্দ এই থেকে আসবে। কেমন? 1s 2s 2p 3s। তাহলে 2p 3s, তারপর 3p 4s, তারপর 3d 4p 5s। এভাবে যেতে থাকবে এগুলো, ঠিক আছে? এগুলো এভাবে যেতে থাকবে। তাহলে এভাবে সিরিয়ালে প্রথমে এটাতে ইলেকট্রন আসবে, এরপর এটাতে, এরপর এটাতে, এরপর এটাতে, এরপর এটাতে, এগুলা সিরিয়ালে ইলেকট্রনগুলো আসবে। যেমন তোমাদের বইতে কিছু ইলেকট্রোমিনাস দেওয়া আছে, পটাশিয়াম 19, এই ইলেকট্রোমিনাসটা দেওয়া আছে, তোমরা খেয়াল করো। পটাশিয়াম 19 এখানে দেওয়া আছে কত? 1s এর 2টি, 2s এর 2টি, 2p তে কয়টি? 2p তে 6টি, তারপর 3s এর 2টি, 3p তে 6টি। আমরা যদি বসি পটাশিয়ামের ইলেকট্রোমিনাস করি, পটাশিয়াম 19। কেমন? পটাশিয়ামের কত? 19। এটা যে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 আর 2p 6 3s2 3p তে কয়টি ইলেকট্রন থাকবে? 6টি। দেখি কয়টি হলো? 4 6 4 10 10 2 12 12 6 18টি। আর দুইটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে। তাহলে এটা যাবে কোথায়? 4s এ। তাহলে 4s হবে একটি ইলেকট্রন। তাহলে দেখো পটাশিয়ামের 4 নাম্বার প্রধান শক্তি স্তর কয়টি? একটি ইলেকট্রন।
4 নম্বর প্রধান শক্তি স্তর 1টি ইলেকট্রন। 3 নম্বর প্রধান শক্তি স্তর কয়টি? 8টি ইলেকট্রন। দেখি তো আমরা 3 নম্বর প্রধান শক্তি স্তর কয়টি, দেখো এখানে 3 নম্বর প্রধান শক্তি স্তর, 2 নম্বর প্রধান শক্তি স্তর, এখানে কয়টি? 8টি। 2 নম্বর প্রধান শক্তি স্তরে পটাশিয়ামে 8টি, 3 নম্বর 8টি, শেষে 1টি ইলেকট্রন আছে, ঠিক আছে। আমরা এভাবে যদি মনে করো একটা ইলেকট্রন বিন্যাস করি, একটা ইলেকট্রন বিন্যাস তোমরা একটু করে দেখো। আমরা যদি ক্রোমিয়ামটা করে দেখি 2 8 13 1, তাহলে আমাদের যদি লাস্টে থাকবে 1টি ইলেকট্রন থাকবে। 4 নাম্বার প্রধান শক্তি স্তর কয়টি থাকবে? 1টি ইলেকট্রন থাকবে। কেমন? ডিতে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে বলছি আমরা? ডিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকে। দেখো তো ক্রোমিয়ামটা করলে আমাদের কত হয়? ক্রোমিয়াম কত? আমাদের 24। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 3s2 3p 6 4s2 3d কয়টি আছে আমরা দেখি? 2 4 6 4 10 10 12 12 6 18 18 20 আর বাকি হলো 1টি। 20 20 আর 4 আর বাকি হলো 4টি। কেমন? তাহলে আমাদের হচ্ছে কি ক্রোমিয়ামের 3 নম্বর শক্তি স্তর কয়টি হলো? 2 নম্বর শক্তি স্তর 8টি, ঠিক আছে। 3 নম্বর শক্তি স্তরে 8টি, 4টি, 10টি। কেমন? 6 10 10 12টি। এখানে কথা আছে, এখানে আমাদের ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা আমরা সামনের দিন আলোচনা করব। তাও আমি তোমাদের কিছুটা ইঙ্গিত দিয়ে রাখতেছি। সবসময় রাখবা ডি এবং পি অরবিটালটি হয় অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে। অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে। ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন থেকে 10টি, তাহলে অর্ধপূর্ণ থেকে এটা ইলেকট্রন থাকবে 5টি, আর পুরোপুরি পরিপূর্ণ তো 10টি ইলেকট্রন লাগবে। যেহেতু 4টি আসছে, 4টি থাকতে পারবে না, তাহলে কী হতে হবে? তাকে 5টি ইলেকট্রন দিতে হবে। তাহলে 5টি ইলেকট্রন দেওয়ার জন্য তার আগের স্তর যেটা আছে উপশক্তি স্তর, এখান থেকে 1টি ইলেকট্রন সে নিয়ে নেবে। তাহলে কি হবে? এখানে হবে, এখানে 1টি কমে যাবে, এখানে হবে 1টি, আর এখানে হবে কয়টি? 5টি, ঠিক আছে। তাহলে আমরা করবো কি, এখানে লিখবো কত? 5, আর এখানে লিখবো 1। কেমন? তাহলে এই জন্য দেখো 6 2 8 8 5 13, তাহলে 3 নম্বর প্রধান শক্তিতে 13টি ইলেকট্রন আছে, আর 4 নম্বর প্রধান শক্তিতে কয়টি ইলেকট্রন আছে? 1টি ইলেকট্রন আছে, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে আমরা বুঝে নিলাম যে কীভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়, কেন এগুলো এভাবে হলো, ব্যতিক্রম কেন হলো। কেমন? তাহলে আমরা যদি এই সূত্রটা জানি, এই সূত্রটা জানলে আমরা সবগুলো ইলেকট্রন আশা করছি এভাবে সাজাতে পারবো, ঠিক আছে না? তাহলে আশা করছি তোমরা আমার ক্লাসটি যথাযথভাবে অনুসরণ করছো। কোথাও যদি না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে আমাকে ফোন দিবা অথবা কমেন্টসে কমেন্ট করবা, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে অন্যদিন অন্য কোনো বিষয় বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আবারও তোমার সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।